নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিন তালাক প্রথা থাকতে পারে না, আমরা বাতিল করে দেখিয়েছি। ওয়াকফ বিল নিয়ে আসার প্রয়োজন আছে, সংশোধনের প্রয়োজন আছে, আমরা সেটা করে দেখিয়েছি। বিজেপিতে বেঙ্গল লাইন, কেরল লাইন, দিল্লি লাইন বলে কিছু নেই। এবার তৃণমূল হারবে, কিন্তু শুরু তোমাকে চাই, আমরা তোমাকে চাই, আমরা পশ্চিমবঙ্গেই তোমাকে চাই। হাতে মাত্র 10 মাস সময়, সামনে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপি তার ক্যাপ্টেন খুঁজে নিল, ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য। এই যে ঘোষণা হলো আপনি সভাপতি হবেন, শোনবার পর প্রথম আপনার প্রতিক্রিয়া কি ছিল? শোনবার পর আমার একটু আতঙ্কিত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যে দায়িত্বে হরিপদ ভারতী ছিলেন, সুকুমার ব্যানার্জি, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, তথাগত রায়, সত্যব্রত মুখার্জির মতো মানুষরা ছিলেন। রাহুল সিনহা তো প্রায় তাও আমার সমবয়সী, একটু বড়। দিলীপ ঘোষ ছিলেন। ওই চেয়ারে আমি বসতে চলেছি, তো একটু স্বাভাবিকভাবেই অস্বস্তিকর অবস্থা এটা ছিল। একটু কি আবেগতাড়িত হয়ে পড়েননি? কারণ অনেক দিন বাদে এই সুযোগ আপনার কাছে এলো। না, আমি পার্টির বহু দায়িত্বে ছিলাম। আমার শুরু হয়েছিল দক্ষিণ হাওড়ার যুব মোর্চা থেকে। হাওড়া জেলার যুব মোর্চার আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার, মানে আমাদের ইউথ উইংয়ের, আমি টানা 11 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম। তবে আমি কোনো সময় কোনো জায়গায় সভাপতি ছিলাম না, কোনো স্তরে। তারপরে আমি দলের সাধারণ সম্পাদক, সেটাও প্রায় 10 বছরের বেশি সময় ছিলাম। পার্টির মুখপাত্র ছিলাম, পার্টি বানিয়েছে, পার্টি আমাকে বিধায়ক বানিয়েছে, পার্টি আমাকে নির্বাচনের টিকিট দিয়েছে, আমি নির্বাচনে হেরেছি, তারপরে আমাকে রাজ্যসভায় পাঠিয়েছে, এখন পার্টি দায়িত্ব দিয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা তো একটা বহমানতা, সভাপতির পদ। আমার যা দায়িত্ব সেটা আমার ব্যক্তিগত বা একার ইচ্ছায় তো চলবে না, সকলকে নিয়ে একটা সংঘবদ্ধভাবে যেভাবে দল চলে, অন্য সভাপতিরা যেভাবে চালিয়ে এসেছিলেন, আমি সেইভাবেই চলার চেষ্টা করব। অটল বিহারী বাজপেয়ী, তার মতাদর্শ আপনি খুব মেনে চলেন। আমরা যেটা খবর পাচ্ছি, যেটা শুনেছি, যে আপনি ওনার প্রত্যেকটা স্পিচ এখনো আপনার কণ্ঠস্থ, কখন কোন জায়গায় কি বলেছেন আপনি পুরো হুবহু জানেন। এবং খানিকটা আপনি যখন মঞ্চে বক্তব্য দিতে আসলেন সভাপতি হওয়ার পর, তখনও সেই ছবি খানিকটা আমরাও টের পেলাম, কারণ আপনি সমস্ত ধর্মকে সাথে নিয়ে চলতে চাইছেন। এটাই কি সত্যি? দেখুন, অটল বিহারী বাজপেয়ী যে কথা বলছেন তার একটা নির্দিষ্ট বাগ্মিতা ছিল, তার শব্দচয়ন ছিল অসামান্য। আর নরেন্দ্র মোদী যে কথা বলছেন, দুটোর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। আমরা আমাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে কোনোদিন ডাইলিউট করিনি। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে কোনোদিন সরে যাইনি। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে শিক্ষা দিয়েছিলেন যে নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার স্লোগান, সেটা আমরা জনতা পার্টিতে মিশে গিয়ে আবার ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার পরেও সে অবস্থান থেকে আমরা সরিনি। আমরা বলেছি মানুষের সামনে দাঁড়িয়ে যে সাম্য বিরোধী, নারীর অধিকার বিরোধী, তার সম্ভ্রম, তার সত্তা বিরোধী। তিন তালাক প্রথা থাকতে পারে না, আমরা বাতিল করে দেখিয়েছি। আমরা প্রান্তিক মুসলমানদের স্বার্থে, তাদের অসহায় মহিলাদের স্বার্থে, তাদের শিশুদের স্বার্থে ওয়াকফ বিল নিয়ে আসার প্রয়োজন আছে, সংশোধনের প্রয়োজন আছে, আমরা সেটা করে দেখিয়েছি। আমাদের লড়াই বিশেষ কোনো ধর্মীয় মতাবলম্বীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মুসলমানের দারিদ্র্যের বিরুদ্ধে, তাদের অশিক্ষার বিরুদ্ধে, তাদের অচেতনতার বিরুদ্ধে, তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে, তাদের মুসলমান বানিয়ে রাখার বিরুদ্ধে। আমাদের লড়াই তাদের ভোটার হিসেবে চিহ্নিত করে দেওয়ার বিরুদ্ধে। এই পশ্চিমবঙ্গ তো আমার চেনা পশ্চিমবঙ্গ নয়, যেখানে সরস্বতী পুজো হলে কেউ এসে বলছেন যে সরস্বতী পুজো করতে গেলে আমাদের নবী দিবস করতে দিতে হবে, আর সরস্বতী পুজোর জন্য নদিয়ার বিভিন্ন স্কুলের বাইরে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো। মহরমের মিছিল থেকে পাথর ছোড়া হচ্ছে মন্দিরে, আর সেই নিয়ে দাঙ্গা সংঘর্ষ, এটা তো কাঙ্ক্ষিত নয়।
আমরা তো ছোটবেলায় কবিতা পড়েছিলাম, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আর সেটাকে ভিত্তি করেই আমরা বলছি যে আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল সমান্তরালভাবে একই সময় একই রাস্তা দিয়ে চলে যাক। সংঘর্ষ নয়, সমন্বয় চাই। আমি শুরুতেই বললাম আপনি ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার পর সময় কিন্তু একদম কম। সংগঠন সেভাবে বিজেপি তৈরি হয়নি, এর আগে নির্বাচনগুলোতে তার প্রমাণ পাওয়া গিয়েছে। এইবার তাছাড়া নতুন পুরনো দ্বন্দ্ব তো রয়েছে, এবং মান অভিমান এবং লবির সমস্যাও বিজেপির একটা রয়েছে। এসব লবি, মান অভিমান, প্যারালাল পলিটিক্স, এগুলো বিজেপিতে হয় না। বিজেপিতে বেঙ্গল লাইন, কেরল লাইন, দিল্লি লাইন বলে কিছু নেই। বিজেপি মানে বিজেপি, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে অতি সক্রিয় সে নেতা, যাকে বিজেপি বলে মানুষ চেনে, স্থানীয় মানুষ বিজেপির কথা বলতে গেলে কোনো প্রশ্ন থাকলে যার কাছে যায়, তারই বিজেপিতে প্রাসঙ্গিকতা। সেই বিজেপিকে আপনারা দেখবেন। যখন অমিত শাহ বলেছিলেন যে আমরা 23টা আসন পাবো, তখন অনেক বিজেপি কর্মী বিশ্বাস করেন। সত্যটা এটাই। অমিত শাহ স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট যদি কেউ জন্মে থাকে, তার নাম অমিত শাহ। তিনি বলেছিলেন আগলিবার 200 পার। 200 পার আমরা করতে পারিনি, আমাদেরই ব্যাট ভুলের জন্য পারিনি, কোনো জায়গায় ন্যারেটিভে আমাদের সমস্যা ছিল, সেই জন্য পারিনি। তারপরের যে নির্বাচনগুলো ছিল স্বাভাবিকভাবেই বিরাট সন্ত্রাস, সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক ফ্যাক্টর কাজ করেছে, সেখান থেকে আমরা দল কাটিয়ে উঠছি। এটা মানে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কাটিয়ে উঠছে না, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে দল চলেছে। আমি শুধুমাত্র সুকান্তর জায়গায় আমার মুখটা এসেছে, আর কোনো পার্থক্য নেই। সুকান্তও আছে, দিলীপ ঘোষও আছে, রাহুল সিনহাও আছে, সবাই আছে। আমাদের বিরোধী দলনেতা প্রচন্ড পরিশ্রম করছেন, শুভেন্দু অধিকারী, তিনি গোটা বাংলা চষে বেড়াচ্ছেন। মানুষের আবেগটা, মানুষের প্রতিবাদটাকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করছেন, তিনিও আছেন। আর এবার তৃণমূল হারবে, কিন্তু শুরু তোমাকে চাই। আমরা তোমাকে চাই, আমরা পশ্চিমবঙ্গেই তোমাকে চাই, আমরা তোমায় বিরোধী দলের আসনে দেখতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে পরিচিতি একজন এজিটেটর, তাকে সেইভাবেই 26-এর মানুষ বিরোধী দলের আসনে দেখুক, বিরোধী নেত্রী হিসেবে দেখুক। কারণ তিনি যদি লড়াইটা করেন আমাদের সরকারের বিরুদ্ধে, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে বা আমাদের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে অনেকটা ইতিবাচক কাজ করবে। তিনি খুব ভালো এজিটেটর, তিনি খুব ভালো বিক্ষোভ করেন, ভালো অবস্থান করেন, ভালো আন্দোলন করেন। তাকে তার সঠিক জায়গায় আমাদের ফিরিয়ে দেওয়ার লড়াই।